আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপি, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামায়াতের আমিরের আহ্বান, ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধা, মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজধানীর কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন, ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন, টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা, মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বাংলাদেশ সচিবালয়ে রোববার থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রস্তাব নির্বাচনকেই বিলম্বিত করবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। চ্যানেল আইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো উচিত, তা না হলে প্রধান উপদেষ্টাকেও বিতর্কিত করা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক বিকল্প বেছে নেয়ার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রশ্ন উঠেছে, প্রধান উপদেষ্টাকেই যদি একাধিক বিকল্প সুপারিশ থেকে একটি প্রক্রিয়া বেছে নিয়ে সনদ বাস্তবায়ন করতে হয়, তবে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের এত দীর্ঘ আলোচনা করে লাভ কি হলো? যদি আসে যে নাম্বার 1, 2, 3 এই তিনটা বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেয়া যায়, এই বিষয়ে ঐক্যমত্য হলো, তখন সেটা দেয়া যেতে পারে। সেটাও ঐক্যমত্যের ভিত্তিতে যেতে হবে। তা না হলে শুধু শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে তিনি তার নিজস্ব এখতিয়ার বলে কোনো কিছু করতে পারেন কিনা। তো যদি তাই করতে পারে তাহলে ঐক্যমত্য কমিশনের তো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক ও আদর্শগত বিভিন্ন বিষয়ে দ্বিমত ও একাধিক নোট অব ডিসেন্ট উঠে আসে। এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে গঠন হয়েছে, তাই জুলাই সনদ বাস্তবায়নেও আদালতের মতামত নেওয়ার পরামর্শ এই বিএনপি নেতার। আমাদের প্রস্তাব ছিল যে কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি করতে হয়, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে। সেটা বৈধভাবে এই সরকার করতে পারে কিনা, আমরা করতে পারে কিনা, বা কোনো কর্তৃপক্ষের সেটা কর্তৃত্ব আছে কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 15ই অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে ঐক্যমতে আসা নিয়েও নানামুখী চাপে দলগুলো। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়া। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের মতোই আরও একটি বিশাল আয়োজন করা সেই ভোটের জন্য। কিন্তু সেই গণভোটের মধ্য দিয়ে যে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জনরায়টা পাওয়া যাবে, সেটা তো একই জনরায়, সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রোববার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের অভিযোগ করেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সরকার প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এই ধরনের নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে এবং হানাহানি বাড়বে বলে সতর্ক করেন তিনি। রাজধানীর DRU মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলেই, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কিনা, এবং সেভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারেন। দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে জীবন ঘনিষ্ঠ সুন্দর সুন্দর গল্প আছে। রাজধানীতে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে দেশের আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। তাফিমুল ইসলামের রিপোর্ট। ইমামগুলো আওয়ামী লীগের সময় ছিল, এগুলো আওয়ামী লীগের ইমাম। ওয়াজের মাঠে এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামাত সমর্থিত মাওলানা তারেক মনোয়ার। পরে তার বক্তব্য জামাতের বক্তব্য নয় বলে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত। জামাত সমর্থিত সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমির হামজা সম্প্রতি বক্তব্যেও বিব্রত অবস্থায় পড়ে জামায়াতে ইসলামী। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। বিতর্কিত এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের নিয়ে ওয়াজ সম্মেলন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। কোরআন এবং সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। জাতি এটাই আপনাদের কাছে প্রত্যাশা করে। আরেকটি কথা না বললেই না হয়, ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। ওলামায়ে কেরামদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। ওলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন আমরা আপনাদের কাছে আশা করি। কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট। এখানে আহসানুল কাসাস আছে, সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে। এই গল্পগুলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার। অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন সদ্য প্রয়াত ভাষা সংগ্রামী, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা এই গুণী জনের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি মৃত্যুর আগেই দেহ দান করে গেছেন। মিথিলা নাজরিনের রিপোর্ট। আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়া ভাষা সংগ্রামী আহমদ রফিকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সব স্তরের মানুষের সমাগম। শ্রদ্ধা জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, দেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির জন্য আহমদ রফিক যে অনন্য অবদান রেখেছেন তা চিরস্মরণীয়। আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। তার সকল কাজ ওই রূপান্তরের কাজের সঙ্গে যুক্ত। পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিকড়ের জোরটা বড় লাগবে, শক্তিটা বেশি লাগবে। সেই শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। স্রষ্টা তাকে দীর্ঘায়ু দিয়েছিলেন এবং তিনি তার সঠিক ব্যবহার করেছিলেন। 200 গ্রন্থের তিনি প্রণেতা
এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন। আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। আজীবন তিনি সংস্কৃতি চর্চার সঙ্গে ছিলেন। ইনারা যে চলে যাচ্ছেন, এক একজন চলে যাচ্ছেন, আমি খালি মনে করি যে পরের প্রজন্ম তারা ইতিহাসটা কার কাছ থেকে শিখবে, কোথার দিকে জানবে। আহমদ রফিক ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন আয়োজনে আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। 70 বছর বয়সে উনি ওনার সমস্ত ওনার অর্জিত সম্পদ উনি বিলিয়ে দিয়েছেন। মনে হয় 5-7 বছর বাঁচতে পারি বলে একদিন বাঁচলো, এটা জনগণের ভালোবাসা ছিল, একদিন বাঁচছে উনি। এটা অপূরণীয় ক্ষতি আমাদের জাতীয় জীবনে। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতিকে অনুপ্রাণিত করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে এই গুণীজনের মরদেহ তার শেষ ইচ্ছা অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। ভাষা সংগ্রামী ও প্রাবন্ধিক আহমদ রফিক তার কাজের স্বীকৃতিতে পেয়েছেন 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। চ্যানেল আই এর সাথে ছিল তার নিবিড় সম্পর্ক। ইস্পাহানি বাংলাবিদ সহ চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন আর উদ্যোগে যুক্ত ছিলেন এই গুণীজন। রবীন্দ্র মেলায় তাকে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই। মিথিলা নাসনিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সারা দেশের ধারাবাহিকতায় এবার রাজধানীর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষায়ন করেছে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংককে সাথে নিয়ে বিতরণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা। জাতীয় টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরা। মোশাহেদ রনির রিপোর্ট। অপরিকল্পিত নগরায়ন ও বেপরোয়া দখল দূষণে বিপন্ন ঢাকার পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতি উন্নয়নে সারা দেশের পাশাপাশি রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় সবুজ অভিযাত্রা। বাংলালিংকের সঙ্গে নিয়ে প্রকৃতি ও জীবন ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন ও বিতরণ। রোজকার রুটিনের বিপরীতে কোমলমতিরা পরিচিত হলো বিভিন্ন দেশীয় বৃক্ষের সাথে। বৃক্ষ যত কম হবে আমাদের তাপমাত্রা তত বেড়ে যাবে, কিন্তু যদি বৃক্ষের পরিমাণ বেশি থাকে আমাদের দেশটি শীতল থাকবে। আমি একটা কদবেল গাছ খেয়েছি, আমি অনেক খুশি। এখন আমি এটা বাসায় গিয়ে রোপণ করব এবং এটাকে পরিচর্যা করব। আমি শিউলি ফুল এবং কাঁঠালের 2টি গাছ পেয়েছি। বাসায় গিয়ে রোপণ করব এবং যত্ন করব। গাছে আমাদের ফুল ফল দরকার, গাছ আমাদের অক্সিজেন দেয়। যে যেখানেই যখনই আমরা এই বৃক্ষরোপণ করব তো পরিবেশ সুন্দর হবে। আজকে যে কার্যক্রম আমরা দেখলাম, সুন্দর একটি কার্যক্রম, এটা আরও বেগবান হোক এই আশা করছি। এমন আয়োজন সচেতনতার বার্তা দেবে উল্লেখ করে শিশুদের যথাযথ পরিবেশ শিক্ষায় গুরুত্বারোপ করেন সুধীজনরা। আমরাও এই বৃক্ষরোপণ করে পরিবেশকে শান্ত করব, পরিবেশকে সুন্দর রাখব, আমরা সুস্থ থাকব। আমরা কোনো দিকে গাছ ছিঁড়ে ফেলবো না, কেটে ফেলবো না, আমরা গাছ রোপণ করব, যত্ন করব। বৃক্ষ কর্তন করে ফেলার কারণে আমাদের এখন দেখো অতিরিক্ত গরম হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। আমরা যদি বৃক্ষরোপণ করি আমরা ফল পাবো, আমরা অক্সিজেন পাবো, আমরা বিভিন্ন উপকার পাবো, বাংলাদেশকে সুন্দরভাবে গড়তে পারবো। ঢাকা শহরের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে, তো এখানে অবশ্যই প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের জন্য আমাদের এটা বিশেষ করে দরকার। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও ক্রমবর্ধমান তাপমাত্রা প্রশমনে ব্যাপক সবুজায়নের তাগিদ বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সারা বিশ্বে ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ বাড়ছে। এ পদ্ধতি নিয়ে চলছে নানামুখী গবেষণাও। চীনের সুজুতে সাংহাই ওশান ইউনিভার্সিটি ও সুজু জিনসিং কোম্পানি যৌথভাবে গবেষণার জন্য স্থাপন করেছে সর্বাধুনিক IPRS। তারা বলছেন গুণগত মান বজায় রেখে অধিক মাছ উৎপাদনে IPRS হতে পারে টেকসই পদ্ধতি। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। চীনের সুজুর এই এলাকাটি মূলত কৃষি প্রধান। এখানেই ইনপন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS এ মাছ চাষ
এবং RAS বা রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেমে পোনা উৎপাদনের বিশাল প্রকল্প চালু করছে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটি এবং সুজো জিনসিং কোম্পানি। IPRS স্থাপনায় দক্ষ ফেরদৌস মুরাদ জানালেন এই উদ্যোগটির বিশেষত্ব নিয়ে। IPRS একটা নির্দিষ্ট রেশিও আছে যেটা উবান ইউনিভার্সিটি ফিক্স করে দিয়েছিল। ওই পরিমাণ পানির ভলিউম হতে দেখা যায় পুকুরটা অনেক বড় লেগে যায়। পুরো 100%-এর 97.5% হলো জলাশয় লাগে, 2.5% IPSL লাগে। সেই হিসাবে এখানে যে 5টা সেল করেছে সেটার জন্য তাদের 3 হেক্টর জমি লাগার কথা ছিল, তারা এটাকে কমিয়ে প্রায় 1.5 হেক্টর জমিতে আনছে। কম জায়গায় বেশি মাছ উৎপাদনে পদ্ধতিগত বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এই প্রকল্পে 4টি বিশেষ দিককে গুরুত্ব দেওয়া হচ্ছে: বর্জ্য সংগ্রহ, ওয়াটার গ্লাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধ রাখা, ক্লিনার মাছের সহায়তায় বর্জ্য শোধন এবং অ্যান্টিব্যাকটেরিয়াল সুরক্ষার ব্যবস্থাপনা। ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম বা RAS প্রযুক্তির বিশাল হ্যাচারি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এখানে 48টি ড্রাম আছে। তৈরি হচ্ছে ভালো মানের পোনা উৎপাদনের জন্য রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম। পোনার মান ভালো না হলে কোনোভাবে ভালো মাছ উৎপাদন সম্ভব নয়। ভালো মানের পোনা মানেই লাভ বেশি। বাংলাদেশে মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি। পরিমাণের সাথে গুণগত মানের প্রশ্নে প্রযুক্তির কোনো বিকল্প নেই, তাই বিশ্বব্যাপী প্রতিনিয়তই চলছে পরীক্ষা নিরীক্ষা, যাতে ভালো মানের সব কিছুর একটা উন্নতি সাধন করা যায়, টেকসই উন্নয়ন সাধন করতে। এর জন্যে IPRS এবং রাসওয়ে অ্যাকুয়াকালচার সিস্টেম দুটির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে প্রযুক্তিগত, যা আস্তে আস্তে বিশ্বের মাছ শিল্পে একটা বড় ভূমিকা রাখবে। চীনের সাংহাই থেকে শাইখ সিরাজ চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাতৃ মানুষ অনুষ্ঠানে। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীর পেছনে সর্বোচ্চ ব্যয় হয় বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে, দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। 2023 সালের জরিপে আগের বছরের তুলনায় শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় কমেছে 20 বিশ্ববিদ্যালয়ে, বেড়েছে 25টিতে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 2023 সালে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি সবচেয়ে বেশি 5,23,536 টাকা ব্যয় করেছে। শিক্ষার্থী প্রতি 4,65,000 টাকা ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে 3,84,000 টাকা। এবছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 2023 সালের প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর প্রতি মাথাপিছু ব্যয় 2,52,241, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2,12,343, বুয়েটে 2,84,131 টাকা। সবচেয়ে পিছিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। শিক্ষকরা বলছেন, মাথাপিছু ব্যয় না বাড়ালে শিক্ষা কার্যক্রম ঠিকঠাক এগোবে না। গবেষণায় মাথাপিছু ব্যয় বাড়াতে হবে, প্লাস হচ্ছে আমরা যাকে যেখানে পড়াই না কেন সে যাতে স্কিল হয়ে ওঠে, দক্ষ হয়ে ওঠে। শিক্ষকরা মনে করেন ব্যয় বৃদ্ধির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চেয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত বেশি জরুরি। পুরো যদি বাজেট না বাড়ানো যায় শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য, অবকাঠামোর জন্য, তাছাড়া আসলে যে স্বপ্ন আমরা দেখছি যে আমরা মিডল ইনকাম কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রি হব, সেই স্বপ্ন কিন্তু অধরা থেকে যাবে। প্রতিবেদনে 4টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের তথ্য উল্লেখ করা হয়নি। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ব্যয়, শিক্ষকদের বেতন, বিভিন্ন ধরনের অনুদান, গবেষণা বরাদ্দ, এমনকি শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনে যা ব্যয় হবে, এই সব কিছু মিলে যে মোট ব্যয়, সেটির সঙ্গে মোট শিক্ষার্থীদের ভাগ দিয়ে যে খরচটি দাঁড়ায় বা যে অঙ্কটি পাওয়া যায়, সেটি হচ্ছে শিক্ষার্থীদের প্রতি মাথাপিছু ব্যয়। শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার জন্য প্রয়োজন হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে আরও বেশি বিনিয়োগ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে।
যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাস রাজি হওয়ায় গাজায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন তিনি। তবে ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল, প্রাণ হারিয়েছেন ২০ ফিলিস্তিনি। ইসরায়েলের হাতে আটক গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা আমরণ অনশন শুরু করেছেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। উদ্যোক্তা, চলচ্চিত্র তারকা, টেলিভিশন, সাংবাদিক ও নারী উদ্যোক্তা সহ বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অবদানের স্বীকৃতি দিতে দেশ বরেণ্য ব্যক্তিদের স্বপ্নজয়ী সম্মাননা 2025-এ ভূষিত করা হয়েছে। রাজধানীর মগবাজারের দিয়ামণি কমিউনিকেশনসের আয়োজনে ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় নারী শক্তি ও সমাজের অগ্রগতি শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ছিলেন অভিনেতা আজিজুল হাকিম। সেখানে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। দিয়ামণি কমিউনিকেশনসের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব সম্মাননা তুলে দেন চ্যানেল আই-এর সিনিয়র ক্যামেরাম্যান মামুনুর রশিদ ও আমাদের সময়ের সিনিয়র সাব এডিটর লাবণ্য লিপি সহ 9 জনকে। দিয়ামণি কমিউনিকেশন এর চেয়ারম্যান বলেন, তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সারা দেশে প্রশিক্ষণ দিচ্ছেন তারা। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। রোববার থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ের সব প্রবেশ পথে চেক করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তা ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেয়া হবে। প্রবেশ পথ সহ সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। নীলফামারীর জলঢাকায় বিনা 17 জাতের ধানের চিটা ও ধান কালো হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের বীজ আবাদ করায় এই বিপর্যয়। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকের ক্ষতি কাটিয়ে তুলতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। প্রকৃতি সংবাদ। খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে আলোচনা সভা হয়েছে। পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে আলোচনায় কক্সবাজারের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সব পরিবেশবাদী সংগঠনের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানানো হয়। রোহিঙ্গা সংকটে ধ্বংস হওয়া বন পুনরুদ্ধার ও অবশিষ্ট বনভূমি রক্ষায় জোর দেন বক্তারা। নিরাপদ আবাস নির্মাণে প্যারাবন রক্ষার পাশাপাশি পাহাড় কাটা ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধেও গুরুত্ব আরোপ করেন তারা। পিরোজপুরের কাউখালী উপজেলার কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে 100-ও বেশি একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সহায়তার দাবি জানান তারা। মানববন্ধনে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলী সর্দার এবং সয়না গ্রামবাসী অংশ নেন। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। অজগরটি লম্বায় 5 ফুট এবং ওজন 8 কেজি। জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া থেকে সাপটি উদ্ধার করা হয়। বন বিভাগ জানিয়েছে, উদ্ধার করা সাপটি ভারতীয় অজগর। সাপটিকে শিগগিরই দিনাজপুর সিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে। এবারে জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে টানা 4 দিনের ছুটি শেষে রোববার ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলবে। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী 1 অক্টোবর নির্বাহী আদেশে এইসব আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ছিল। 2 অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে ছুটি এবং 3রা ও 4 অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় মোট 4 দিন আর্থিক খাতের কার্যক্রম বন্ধ ছিল। লেনদেন হয়নি দেশের 2 শেয়ার বাজারেও। ছুটি শেষে রোববার থেকে ব্যাংকের সাধারণ কার্যক্রম শুরু হবে। স্বাভাবিক লেনদেন চালু হবে পুঁজিবাজারেও। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে রোববার সকাল 10টায় লেনদেন শুরু হবে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আগামী সংসদ নির্বাচনের জন্য 256 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের জানান, ইসলামী দলগুলোর মধ্যে জোটের চেষ্টা চলছে। তিনি বলেন, 15 থেকে 30 অক্টোবর পর্যন্ত সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক গণসংযোগ করবে দলটি। সহায়তা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা কর্মসূচি আবার ঘোষণা করছি। 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। এবারে জানাবো খেলার খবর। দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপি, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হতে জামায়াতের আমিরের আহ্বান। ওয়াজের মাঠে কোরআনের গল্পই যথেষ্ট মন্তব্য। ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিকের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের শ্রদ্ধা। মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে দান। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে রাজধানীর কামিল মাদ্রাসায় প্রকৃতি ও জীবন, ঢাকা জেলা ক্লাবের বৃক্ষায়ন। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতের উদ্যোগের প্রশংসা। এবং মাছের উৎপাদন বাড়াতে চীনের সাংহাই ওশান ইউনিভার্সিটির IPRS গবেষণা। মাছ চাষকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।